তো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের একদম নতুন ভিডিওর ভেতরে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ মুভি নিয়ে, যার নাম হলো জুরাসিক ওয়ার্ল্ড রিভার্স। যদি মুভির গল্প নিয়ে কথা বলি, তাহলে আসলে এই মুভিটি জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন 2022-এর সাথে কানেক্টেড। কিন্তু আপনি যদি এই মুভি আলাদাভাবে দেখেন, তাহলেও কোনো সমস্যা হবে না, কারণ এখানে আমাদেরকে একদম আলাদা স্ট্যান্ডঅ্যালোন স্টোরি দেখানো হয়েছে। বাকি কথা বাদ দিলে মুভিটি সত্যিই অসাধারণ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জুরাসিক ওয়ার্ল্ড রিভার্স মুভির পুরো গল্প এক্সপ্লেন করে শোনাবো। এই মুভিতে কি ঘটেছে সবকিছু বিস্তারিত আপনাদের জানাবো, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর যদি আপনাদের আমাদের ভিডিও বা মুভির গল্প ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর ভিডিওর কোন অংশটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত আমাদের ফিল্ম নোভা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেন, যাতে আমাদের চ্যানেলের সব লেটেস্ট ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের এই দারুণ ভিডিওটি। তো বন্ধুরা, জুরাসিক ওয়ার্ল্ড এমন এক মুভি যেখানে আমাদেরকে দেখানো হয়েছে এক ভিন্ন পৃথিবী, যেখানে মানুষ আর ডাইনোসর দুজনেই একসাথে বাস করছে। আসল কথা হলো, জুরাসিক ওয়ার্ল্ড রিভার্সের গল্প শুরু হয়েছে 2027 সালে, মানে আজ থেকে ঠিক 2 বছর পরের সময়। কিন্তু এই মুভির পৃথিবীতে আমাদের জানা যায় যে কোটি কোটি বছর আগে যখন বিশাল ধ্বংসযজ্ঞ ঘটেছিল, তখন পৃথিবীর প্রায় সব ডাইনোসর মারা যায়, কিন্তু তাদের মধ্যে কিছু ডাইনোসর বেঁচে গিয়েছিল। নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তারা মাটির গভীরে লুকিয়ে বাস করা শুরু করে। আর সেই সময় থেকে আজ পর্যন্ত বাইরের পৃথিবীর জন্য ডাইনোসররা একেবারেই বিলুপ্ত বলে মনে হলেও, মাটির নিচে তাদের প্রজাতি বেঁচে থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে বেড়ে উঠতে থাকে। তারপর আজ থেকে প্রায় 32 বছর আগে, মানে 1995 সালে হঠাৎ করে পৃথিবীর ভেতরে এক বিশাল বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের ফলে মাটির ভেতরে আটকে থাকা ডাইনোসরদের জন্য বাইরের পৃথিবীর দরজা খুলে যায়। আর সেই পথ দিয়েই ডাইনোসররা ধীরে ধীরে বাইরের পৃথিবীতে আসতে শুরু করে। এরপর তারা একসময় মানুষের সঙ্গে মিশে বসবাস শুরু করে। কিন্তু একটা বড় সমস্যা তৈরি হয়, কারণ বাইরের পৃথিবীর পরিবেশ ডাইনোসরদের জন্য একদমই উপযুক্ত ছিল না। কোটি কোটি বছর আগের মতো বাতাস আর জলবায়ু আর ছিল না, আর আজকের পৃথিবীর তাপমাত্রাও তাদের টিকে থাকার মতো ছিল না। আর এই কারণেই ধীরে ধীরে ডাইনোসররা মারা যেতে শুরু করে। তবুও পৃথিবীতে এমন একটি জায়গা ছিল যেখানে ডাইনোসররা সহজেই বেঁচে থাকতে পারত। আর সেই জায়গাটি হলো পৃথিবীর ভূমধ্যরেখা বা ইকুয়েটর এলাকা। বন্ধুরা, ইকুয়েটর আসলে এক কাল্পনিক রেখা, যা পুরো পৃথিবীকে 2 ভাগে ভাগ করেছে। আর এই ইকুয়েটর লাইনের চারপাশে যেসব সমুদ্র এলাকার দ্বীপপুঞ্জ আছে, তার অনেক জায়গাই ডাইনোসরদের বসবাসের জন্য একেবারেই উপযুক্ত ছিল, কারণ সেখানে ডাইনোসরদের বেঁচে থাকার মতো সঠিক তাপমাত্রা ছিল আর পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনও পাওয়া যেত। এই কারণে ডাইনোসররা ইকুয়েটরের আশেপাশের সমুদ্র এলাকা আর দ্বীপগুলোতে বসবাস শুরু করে। কিন্তু ডাইনোসরদের উপস্থিতির কারণে এই সব জায়গা অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। আর সেই কারণেই পৃথিবীর সব সরকার একসাথে সিদ্ধান্ত নেয় যে এই এলাকাগুলোতে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হবে না। একরকমভাবে পুরো অঞ্চলটাই ব্যান এরিয়া ঘোষণা করা হয়। তবে কয়েকটি বাছাই করা বড় বড় কোম্পানিকে বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল, যেন তারা ডাইনোসরদের নিয়ে গবেষণা করতে পারে এবং এই প্রজাতি সম্পর্কে আরও বেশি তথ্য বের করতে পারে। এবার আসি মূল গল্পে। মুভির গল্পের শুরু হয় বর্তমান সময় থেকে প্রায় 17 বছর আগের ঘটনা দিয়ে, মানে ঠিক 2010 সাল থেকে। আমরা দেখি যে পৃথিবীর এক বিশাল কর্পোরেট কোম্পানি, যার নাম ইনজেন, তারা ইকুয়েটরের কাছে আটলান্টিক মহাসাগরের কিছু দ্বীপে ডাইনোসরদের ওপর গবেষণা চালাচ্ছে। এই দ্বীপগুলোর মধ্যে ইনজেন কোম্পানি নিজেদের বিশাল ল্যাবরেটরি তৈরি করেছে, আর সেই ল্যাবে কোম্পানির শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ার আর ডাক্তাররা একসাথে মিলিত হয়ে ডাইনোসরদের নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল। এই সময় আমরা দেখি যে ইনজেন কোম্পানি ডাইনোসরদের ওপর মিউটেশনের কাজ চালাচ্ছে, মানে তারা বিভিন্ন ডাইনোসরের রক্ত সংগ্রহ করছে
তারপর তাদের ডিএনএতে পরিবর্তন আনে নতুন ধরনের মিউটেটেড ডাইনোসর তৈরি করার চেষ্টা করছে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই যে এই কোম্পানি ইতিমধ্যেই অনেক ডাইনোসরের মিউটেশন সম্পন্ন করেছে, কিন্তু তখন তারা বিশেষভাবে কাজ করছিল একটি টি-রেক্সের ওপর। কিন্তু বন্ধুরা, ঠিক এই সময় ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। একজন কর্মচারীর সামান্য অসাবধানতার কারণে ল্যাবের মেশিনে গন্ডগোল হয়ে যায় এবং মিউটেশনের কাজ মাঝপথেই থেমে যায়। আর সেই মুহূর্তেই যে ডাইনোসরের উপর তারা পরীক্ষা চালাচ্ছিল, সেই মিউটেটেড টি-রেক্স আচমকা মুক্ত হয়ে যায়। মুক্ত হওয়ার পর সে পুরো ল্যাব একেবারে ধ্বংস করে দেয়। ভেতরের যন্ত্রপাতি থেকে শুরু করে চারপাশের কাঠামো সব কিছু গুঁড়িয়ে ফেলে। শুধু তাই নয়, সেই টি-রেক্স ল্যাবের ভেতরে থাকা বহু কর্মচারীকে মেরে ফেলে। আর তাকে দেখে স্পষ্ট বোঝা যায় যে এটি আর সাধারণ টি-রেক্স নেই, বরং মিউটেশনের কারণে সে অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। তার আকারও দ্বিগুণ বড় হয়ে গেছে। এই ভয়ঙ্কর ঘটনার কারণে ল্যাবের সব বিজ্ঞানী ও কর্মচারী পালিয়ে যেতে বাধ্য হয়। তারা তড়িঘড়ি করে ল্যাব ছেড়ে দেয় এবং পুরো গবেষণা প্রকল্পটিকেই ফেলে রেখে চলে যায়। এরপর থেকে আর কেউই সেই দ্বীপে ফেরার সাহস দেখায়নি। এভাবেই ঘটনাস্থল নিস্তব্ধ হয়ে যায়, আর গল্প এক লাফে চলে আসে বর্তমান সময়, মানে 2010 সাল থেকে সোজা 2027 সালে। আমরা পরিচিত হই একজন মানুষের সঙ্গে, যার নাম মার্টিন। মার্টিন আসলে একজন এক্সিকিউটিভ, আর সে কাজ করে এক বিশাল ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। সেই কোম্পানির নাম পার্কার জেনেক্স, যারা মূলত সারা পৃথিবীর বড় বড় অসুখের জন্য ওষুধ তৈরি করে। কিন্তু বন্ধুরা, এই সময় পৃথিবীতে এক ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়েছে, সেটা হলো হৃদরোগ। আশ্চর্যের বিষয় হলো, এই রোগ এত দ্রুত বাড়ছে যে খুব সহজেই সাধারণ মানুষ এতে আক্রান্ত হচ্ছে। গবেষণায় বের হয় যে আসছে কয়েক বছরের মধ্যে পৃথিবীর প্রায় 20% মানুষ এই রোগে ভুগবে। মানে সহজভাবে বললে, প্রতি 5 জনের মধ্যে 1 জন মানুষের মধ্যে এই হার্ট ডিজিজ পাওয়া যাবে। এখন পার্কার জেনেক্স কোম্পানি ভাবে, যদি তারা এই মারাত্মক রোগের চিকিৎসা বের করতে পারে, তাহলে তাদের ওষুধের চাহিদা পুরো পৃথিবীতে আকাশচুম্বী হবে। আর এর মানে একদিকে তারা অসংখ্য মানুষের জীবন বাঁচাবে, আর একদিকে কোটি কোটি টাকাও মুনাফা করবে। কিন্তু বন্ধুরা, এখানেই আসে আসল মোড়। যখন পার্কার জেনেক্স কোম্পানি গবেষণা চালায়, তখন তারা এক চমকপ্রদ সত্য জানতে পারে। তাদের এই হৃদরোগের ওষুধ তৈরিতে ডাইনোসররা বিশাল ভূমিকা রাখতে পারে। আসলে কারণটা হলো, ডাইনোসররা আকারে ভীষণ বড় প্রাণী, আর তাদের শরীরের তুলনায় তাদের হৃৎপিণ্ডও অনেক বড়। এর মানে তাদের হার্ট মাসেল বা হৃৎপেশী বিশাল এবং শক্তিশালী। এই কারণেই পার্কার জেনেক্স কোম্পানি ভাবে, যদি তারা এমন বড় হৃৎপিণ্ডওয়ালা জীবের মানে ডাইনোসরের রক্ত সংগ্রহ করতে পারে, তাহলে তারা তার থেকে এক বিশেষ উপাদান নিয়ে মানুষের হার্ট ডিজিজের চিকিৎসা করতে পারবে। মানে যদি তারা ডাইনোসরের রক্ত সংগ্রহ করতে পারে, তাহলে খুব সহজেই তারা হৃদরোগের ওষুধ তৈরি করতে পারবে। আর সেই কাজটা সম্পন্ন করার জন্যই পার্কার জেনেক্স কোম্পানি মার্টিনকে দায়িত্ব দেয়। কোম্পানি তাকে বলে, তাকে 3 ধরনের ডাইনোসরের রক্ত আনতে হবে। 1, যারা মাটিতে থাকে, 2, যারা পানিতে বাস করে, আর 3, যারা আকাশে উড়ে বেড়ায়। এই 3 ধরনের ডাইনোসরের রক্ত সংগ্রহ করার দায়িত্ব পুরোপুরি মার্টিনের উপর ছেড়ে দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, মার্টিন একা কোনোভাবেই এই বিপজ্জনক কাজ করতে পারত না। তাই সে সিদ্ধান্ত নেয় একটা শক্তিশালী টিম গঠন করার। সবার প্রথমে সে দেখা করে এক মেয়ের সঙ্গে, যার নাম জোরা। আর মুভির ভেতরে এই চরিত্রে অভিনয় করেছেন আর কেউ নন, স্কারলেট জোহানসন, মানে মার্ভেলের আমাদের সবার প্রিয় ব্ল্যাক উইডো। আমরা জানতে পারি জোরা আগে একজন স্পেশাল ফোর্স কমান্ডো ছিল, তাই সে লড়াই, অস্ত্র চালানো, এমনকি প্রাণঘাতী পরিস্থিতিতে টিকে থাকার মতো কাজেও দারুণ এক্সপার্ট। আর যেহেতু মার্টিনকেও একদম ভয়ঙ্কর ও ঝুঁকিপূর্ণ জায়গায় যেতে হবে, তাই সে নিজের টিমে জোরাকে নিতে যায়। তাকে রাজি করানোর জন্য মার্টিন জোরাকে অফার করে $10 মিলিয়ন, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় 118 কোটি টাকা হয়। এত বড় অফার পাওয়ার পর জোরা রাজি হয়, আর তখনই মার্টিন তাকে তার আসল মিশনের সবকিছু জানাতে শুরু করে। সে বলে যে
যে ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য সে কাজ করে, মানে পার্কার জেনেক্স, মানে যদি তারা ডাইনোসরের রক্ত সংগ্রহ করতে পারে তাহলে খুব সহজেই তারা হৃদরোগের ওষুধ তৈরি করতে পারবে। আর ঠিক এই কারণেই পার্কার জেনেক্স কোম্পানি মার্টিনকে দায়িত্ব দেয় 3 ধরনের ডাইনোসরের রক্ত সংগ্রহ করার জন্য। এরপর মার্টিন জোরাকে নিয়ে যায় ডক্টর হেনরি নামের আরেকজন মানুষের কাছে। ডক্টর হেনরি একজন প্যালিওন্টোলজিস্ট, মানে তিনি ডাইনোসরের উপর বিশেষজ্ঞ। মার্টিন তাকে টিমে নিতে চায় কারণ তার জ্ঞান ছাড়া এই মিশন অসম্ভব। মার্টিন যখন পুরো পরিকল্পনা হেনরিকে বুঝিয়ে বলে তখন ডক্টর হেনরি রাজি হয়ে যায়। তবে তার উদ্দেশ্য মার্টিন আর জোরার থেকে আলাদা। হেনরির আসলে টাকার লোভ নেই, সেই শুধু ডাইনোসরদের ভীষণ ভালোবাসে। তার ইচ্ছা হলো এই মিশনের মাধ্যমে ডাইনোসরদের কাছে গিয়ে তাদের কাছ থেকে শেখা, তাদের নিয়ে আরও গভীর জ্ঞান অর্জন করা। এভাবেই এক এক করে মার্টিন তার টিম গঠন শুরু করে। আর তখনই আমরা বুঝতে পারি যে সামনে তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার, যেখানে তাদের লক্ষ্য হবে 3 ধরনের ডাইনোসরের রক্ত সংগ্রহ করা। মানে তাদের 3 ধরনের ডাইনোসরের রক্ত দরকার, এয়ার, ওয়াটার আর ল্যান্ড। অবশেষে জানা যায় পানির ডাইনোসর হলো মোসাসরাস, মাটির ডাইনোসর হলো টাইটানোসরাস আর আকাশের ডাইনোসর হলো কুইটজালকোয়াটেলাস। এই 3টা রক্তই তাদের সংগ্রহ করতে হবে। কিন্তু মার্টিন বুঝে যায় তাদের 3 জনের টিম এই বিপজ্জনক মিশনের জন্য যথেষ্ট নয়। তাই এবার জোরা তাকে নিজের পুরনো স্পেশাল ফোর্সের বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এদের মধ্যে একজনের নাম ডানকান আর আরেকজনের নাম ববি। ববি ছিল লড়াই আর অস্ত্র চালানোর মাস্টার, আর ডানকান শুধু ফোর্স ট্রেনিংই পায়নি, সে ছিল নৌকা চালানো আর সমুদ্রের মধ্যে রাস্তাঘাট চেনার দারুণ এক্সপার্ট। এভাবে ডানকান আর ববি টিমে যোগ দেওয়ার পর মার্টিনের দলে মোট 5 জন মেম্বার হয়ে যায়: মার্টিন, জোরা, ডক্টর হেনরি, ডানকান আর ববি। এবার মিশনের সব প্রস্তুতি নিয়ে তারা ডানকানের নৌকায় চেপে যাত্রা শুরু করে। কিন্তু যাত্রার সময় দেখা যায় ডানকান আরও 2 জনকে সাথে এনেছে। একজন হলো লিউক, সে অভিজ্ঞ নৌকা চালক, আরেকজন হলো নিনা, যে ছিল মেশিন এক্সপার্ট। কোনো বিপদে পড়লে নৌকার যন্ত্রপাতি মেরামত করতে পারবে সে। এখন তাদের টিমে মোট 7 জন সদস্য। নৌকায় বসে সবাই ম্যাপ বের করে দেখে, আর সেই ম্যাপ দেখে বোঝা যায় যে মোসাসরাস সাধারণত ইকুয়েটরের কাছে এক বিশেষ দ্বীপের আশেপাশে পাওয়া যায়। মার্টিন জানায় আসলে এই দ্বীপটা অনেক পুরনো আর রহস্যময়। আজ থেকে প্রায় 17 বছর আগে এখানে ইঞ্জেন কোম্পানি তাদের এক্সপেরিমেন্ট চালাতো। তারা এখানে ডাইনোসরের ওপর মিউটেশন করত, নতুন নতুন পরিবর্তন আনত। কিন্তু একটা ভয়ঙ্কর দুর্ঘটনার পর তারা সবকিছু ছেড়ে পালায়। আর সেই ঘটনার পর থেকে এই দ্বীপের ল্যাব, বিল্ডিং সবকিছু ফাঁকা পড়ে আছে। এখানে এসে দর্শক যারা আমাদের মনে পড়ে যায় এই সেই ল্যাব যা আমরা মুভির একদম শুরুতে দেখেছিলাম, যেখানে মিউটেটেড টি-রেক্স তাণ্ডব চালিয়েছিল। এখন টিম ধীরে ধীরে সেই রহস্যময় দ্বীপের দিকে এগোতে থাকে। কিন্তু ঠিক এই সময় ক্যামেরা কাট হয়ে অন্য এক দৃশ্য দেখা যায়। সমুদ্রে ছোট্ট এক নৌকা চলছে, আর সেই নৌকায় আছে 4 জন মানুষ। নৌকার মালিক রিয়ান ব্যাংকস, তার 2 মেয়ে টেরেসা আর ইসাবেলা, আর টেরেসার বয়ফ্রেন্ড জ্যাক। আসলে এরা ঘুরতে বেরিয়েছে সমুদ্রে, কিন্তু তারা জানেই না সামনে তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর ঘটনা। সমুদ্রপথে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল রিয়ান ব্যাংকসের নৌকা এবং তার সাথে তার 2 মেয়ে টেরেসা ও ইসাবেলা আর টেরেসার বয়ফ্রেন্ড জ্যাক। কিন্তু হঠাৎ দেখা যায় নৌকার চারপাশে বহু বড় বড় জলজ প্রাণী ঘোরাফেরা করছে। প্রথমে মনে হয় সাধারণ ক্রিচার, কিন্তু পরক্ষণেই বোঝা যায় এরা সব মোসাসরাস, অর্থাৎ পানির ডাইনোসর, যাদের মার্টিনের টিম খুঁজছে। মোসাসরাসগুলো নৌকার দিকে আক্রমণ শুরু করে। তারা নৌকাকে আঘাত করতে থাকে এবং দ্রুত নৌকাকে উল্টে দেয়। ফলে ব্যাংকস, টেরেসা, ইসাবেলা এবং জ্যাক সবাই পানিতে পড়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত সবাই একে অপরের কাছে থাকায় দ্রুত নিজেদের বাঁচাতে পারে। তারা দ্রুত রেডিও ব্যবহার করে সিগন্যাল পাঠাতে শুরু করে। রেডিওর ফ্রিকোয়েন্সি ধরে জোরা তাদের লোকেশন শনাক্ত করে, আর মার্টিন বুঝতে পারে রেডিওর মাধ্যমে তারা প্রায় 45 কিলোমিটার দূরত্বে আছে। তবে টিমের লক্ষ্য এখনও একই, প্রথমে নিজের মিশন শেষ করা। মার্টিন তাই টিমকে বলে, আগে আমাদের কাজ শেষ করতে হবে, পরে সাহায্যে যাওয়া যাবে। কিন্তু ডানকান তার কথা মানে না। সে নিজের নৌকা করে এগিয়ে যায় এবং সরাসরি ক্ষতিগ্রস্ত অঞ্চলের দিকে চলে যায়। রেডিওর মাধ্যমে জানানো হয় যে রিয়ান, তার 2 মেয়ে ও জ্যাক সবাই নিরাপদ। তারা তাদের নৌকায় ফিরে আসে এবং মার্টিনকে পুরো ঘটনা জানায়। তখন তারা বুঝতে পারে যে পানির ডাইনোসরগুলো আক্রমণ করেছে তারা মোসাসরাস, অর্থাৎ যে প্রাণীকে তাদের প্রয়োজন।
এবার আসল ব্লাড সংগ্রহের ধাপ। ডক্টর হেনরির কাছে থাকে বিশেষ সুই কন্টেইনার, যা ব্যবহার করে ডাইনোসরের শরীর থেকে রক্ত সংগ্রহ করা যায়। এই ছোট সুইযুক্ত কন্টেইনার ডাইনোসরের শরীরে ঢোকানো হয়। কন্টেইনারে দ্রুত রক্ত ভর্তি হয়, পূর্ণ হলে এটি হাওয়ায় উড়ে যায়। তারপর প্যারাশুট খুলে নিচে নেমে আসে। নিচে নেমে জোড়া, মার্টিন ও টিম কন্টেইনারগুলি ধরতে সক্ষম হয়। প্রথম ডাইনোসরের রক্ত সফলভাবে সংগ্রহ হয়ে যায় আর টিম খুব খুশি হয়। কিন্তু কিছুক্ষণ পরই ঘটে নতুন বিপদ। নৌকার দিকে আসে আরেক ধরনের পানির ডাইনোসর, স্পাইনোসরাস। তারা নৌকার ওপর আক্রমণ করে এবং জোড়া দ্রুত তাদের দিকে ফায়ারিং শুরু করে। কিন্তু স্পাইনোসরাস আরও রেগে যায়। একটি স্পাইনোসরাস ববিকে ধরে খেয়ে ফেলে। বাকি টিম চরম আতঙ্ক হয়ে পড়ে। এরপর স্পাইনোসরাসগুলো নৌকাকে আরও আঘাত করতে থাকে, ফলে টেরেসা পানিতে পড়ে যায়। আর টিম বুঝতে পারে তাদের জন্য এখন জীবন হুমকি এবং মিশন দুই একসাথে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। রিয়ান, তার দুই মেয়ে টেরেসা ও ইসাবেলা আর টেরেসার বয়ফ্রেন্ড জ্যাক পানি দিয়ে নিরাপদে তীরে চলে আসে। তারা একে একে টাপুর কাছে পৌঁছে। ডানকানও নিজের নৌকা সামলে স্পাইনোসরাসদের এড়িয়ে টাপুর দিকে চলে আসে। নৌকাটি টাপুর সঙ্গে ধাক্কা লাগায় এবং খুব ক্ষতিগ্রস্ত হয়। সৌভাগ্যবশত নৌকায় থাকা সবাই জীবিত থাকে। কিন্তু হঠাৎ একটি স্পাইনোসরাস ডানকানের ম্যারিনারি বন্ধু নিনাকে আক্রমণ করে এবং সে মারা যায়। এর আগে ববি মারা গেছে, এবার নিনাও চলে গেল। এবার টিম বুঝতে পারে এখন তাদের মূল সমস্যা কিভাবে তারা এই ক্ষতিগ্রস্ত নৌকা নিয়ে ফিরে যাবে। নৌকাটি ভাঙা, সমুদ্রপথে ফিরে যাওয়া সম্ভব নয়। কিন্তু জোড়া জানায় সে পূর্বেই পরিকল্পনা করে রেখেছিল, মিশনের সময় যদি নৌকাটি ক্ষতিগ্রস্ত হয় বা সমস্যা হয়, তাদের জন্য একটি বিকল্প প্লেন বা হেলিকপ্টার সাজানো আছে। পরের দিন হেলিকপ্টার এসে তাদের উদ্ধার করবে। কিন্তু হেলিকপ্টার দেখতে পারবে কেবল তারা যদি তারা টাপুর একটি উঁচু স্থান ধরে থাকে। টিম সিদ্ধান্ত নেয় আজকের কাজ শেষ করে রাত কাটিয়ে আগামীকাল সকালে উঁচু স্থানে পৌঁছানো, যাতে হেলিকপ্টার তাদের ঠিক সময় খুঁজে পায়। এরপর শুরু হয় টাপুতে অনুসন্ধান। জোড়া ও তার টিম দেখতে পায় টাপুতে অনেক ভয়ঙ্কর প্রাণী ও ডাইনোসরের উপস্থিতি। এছাড়া বিভিন্ন বিপজ্জনক প্রাণী ও কীটপতঙ্গও দেখতে পায় তারা। শেষে তারা একটি বড় খালি মাঠে পৌঁছে এবং খুঁজে পায় টাইটানোসরাস, মাটিতে বসবাসকারী ডাইনোসর। মাঠটি দেখেই বোঝা যায় এখানে অনেকগুলো টাইটানোসরাস আছে। জোড়া এবং টিম চুপচাপ এগিয়ে ডাইনোসরের কাছে গিয়ে তার রক্ত সংগ্রহ করতে শুরু করে। এইভাবে তারা সফলভাবে টাইটানোসরাসের ব্লাড সংগ্রহ করে। এখনও পর্যন্ত তারা পানির ডাইনোসরের রক্ত অর্থাৎ মোসাসরাসের রক্ত এবং মাটির ডাইনোসরের রক্ত অর্থাৎ টাইটানোসরাসের রক্ত সংগ্রহ করেছে। এবার বাকি আছে তৃতীয় এবং শেষ ডাইনোসরের রক্ত, যেটি আকাশে উড়ে বেড়ায়। টিমের সামনে এখন বাকি ডাইনোসর আকাশে উড়ন্ত কুইটজালকোয়াটলাস বা সংক্ষেপে কাটস। এই ডাইনোসর অত্যন্ত হিংস্র ও বিপজ্জনক। তাই জোড়া এবং ডক্টর হেনরি সিদ্ধান্ত নেন সরাসরি এটাকে আক্রমণ না করে এর ডিম থেকে রক্ত সংগ্রহ করা হবে। তারা টাপুর একটি বড় চটানের কাছে যায়। সেখানে ডাইনোসরের ঘর থাকে যেখানে বহু ডিম রাখা। জোড়া, ডক্টর হেনরি এবং ডানকানের বোর্ডম্যান লেকলার ডাইনোসরের ঘরের কাছে পৌঁছায়। ডক্টর হেনরি এক ডিম হাতে নিয়ে বিশেষ কন্টেনার ব্যবহার করে রক্ত সংগ্রহ করে। এইভাবে তাদের কাছে 3 ধরনের ডাইনোসরের রক্ত চলে আসে। কিন্তু হঠাৎ দেখা যায় আকাশের কুইটজালকোয়াটলাস তার ঘরের কাছে এসেছে। সে এটি বুঝতে পারে কেউ তার ডিমে হাত দিয়েছে। ডাইনোসর তাদের ওপর আক্রমণ করে এবং বোর্ডম্যান লিকলারকে খেয়ে ফেলে। তবে জোড়া, ডানকান, মার্টিন এবং ডক্টর হেনরি সামহাও নিজেদের বাঁচাতে পারে। তারা 3টি ডাইনোসরের রক্ত নিয়ে টাপুতে এগিয়ে যায়। ধীরে ধীরে রাত নামতে থাকে। অন্ধকারের আগে তারা পৌঁছায় পুরনো ল্যাবরেটরিতে, যা অনেক বছর আগে ইঞ্জিন কোম্পানি চালু করেছিল। ল্যাবের আশেপাশে এখনও বহু ডাইনোসর থাকে, কারণ এখানে আগে মিউটেশন পরীক্ষা করা হয়েছিল। এই পরিস্থিতিতে মার্টিন তার আসল রূপ দেখায়। 3টে রক্তের কন্টেনার নিজের হাতে ধরে সবাইকে হুমকি দেয় যদি কেউ এগিয়ে আসে সে সরাসরি গুলি করবে। কিন্তু হঠাৎ চলে আসে আরও একটি বিশাল হিংস্র ডাইনোসর, মিউটেড টিরেক্স, যেটি অনেক বছর আগে ল্যাব ধ্বংস করেছিল। টিরেক্স মার্টিনকে আক্রমণ করে, কিন্তু ডাইনোসরের রক্তের কন্টেনার পড়ে যায়। জোড়া তা তুলে নেয়। টিমকে বাঁচাতে হেলিকপ্টার আসে, কিন্তু
টিরেক্স হেলিকপ্টারটি ধরতে সক্ষম হয় এবং সেটি ধ্বংস করে ফেলে। পাইলটও মারা যায়। তখন তারা সেখানে একটি ছোট শিপ দেখতে পায়, যেটি ছিল ইঞ্জিন কোম্পানির। এবার তারা সিদ্ধান্ত নেয় এই শিপ ব্যবহার করে এখান থেকে বের হওয়ার। তারা শিপে ওঠে, কিন্তু টিরেক্স তাদের দিকে এগোতে থাকে। এই সময় টিম লক্ষ্য করে যে শক্তিশালী আলো ব্যবহার করে টিরেক্সকে বিভ্রান্ত করা সম্ভব এবং সবাইকে সেভ করার এইটাই শেষ সুযোগ। ডানকান দ্রুত সবাইকে শিপে বসায় এবং নিজে একটি ফ্লেয়ার জ্বালিয়ে দেয়। ফ্লেয়ারের আলোতে টিরেক্সের দৃষ্টি ডানকানের দিকে যায় এবং ডাইনোসরটি শিপ থেকে দূরে চলে যেতে শুরু করে। ডানকান এবং তার টিম বোর্ড ব্যবহার করে দ্রুত সেই ঝুঁকিপূর্ণ টাপু থেকে বের হয়ে আসে। জোরা চায় ডানকান তা না করুক, কিন্তু ডানকান তাকে বোঝায় এখন তার কাছে আর কোনো বিকল্প নেই। এই ত্যাগই সকলের জীবন বাঁচাবে। শুধু তাই নয়, ডানকান দ্রুত সবাইকে বোর্ডে উঠিয়ে বেরিয়ে আসতে সাহায্য করে। তারা পানির পথ দিয়ে টাপু থেকে নিরাপদ দূরে চলে আসে। একই সময় ডানকান নিজে টিরেক্সকে বিভ্রান্ত করতে জলে ঝাঁপ দেয় এবং হঠাৎ ঘটে এমন কিছু যা দেখিয়ে দেয় তিনি বেঁচে আছেন। জোরা অবশেষে বুঝতে পারে ডানকান নিরাপদে রয়েছে। সবাই শিথিলভাবে বোর্ডে উঠে হাতে হাতে 3 ধরনের ডাইনোসরের রক্ত নিয়ে টাপু থেকে বের হয়। পরে ডক্টর হেনরি টিমকে বোঝান এই সমস্ত রক্ত মার্টিন যদি শুধু একটি কোম্পানিকে দিত, তাহলে সেই কোম্পানি যেই ওষুধ তৈরি করতে পারত এবং দামের কারণে সাধারণ মানুষ তা কিনতে পারত না। তাই ডক্টর হেনরি এবং জোরা সিদ্ধান্ত নেন রক্তগুলো ভাগ করে বিভিন্ন কোম্পানিতে দেবেন, যাতে সব কোম্পানি ওষুধ তৈরি করতে পারে এবং সাধারণ মানুষও তা পেতে পারে। এইভাবেই মারাত্মক বিপদ, একাধিক ডাইনোসরের আক্রমণ, ভয়ঙ্কর ত্যাগ এবং সাহসী রেস্কিউ শেষে টিম সফলভাবে তাদের মিশন সম্পন্ন করে এবং এইভাবেই শেষ হয় জুরাসিক ওয়ার্ল্ড রিভার্স সিনেমার গল্প।